আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো আমরা গত ক্লাসে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের আমরা বেসিক যেগুলো আলোচনা যে কিভাবে পড়লে একটা ভালো রেজাল্ট করা যাবে এবং কতটা অধ্যায় আছে আমরা কিভাবে পড়বো একটা ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমি হোম টিউটর 55 থেকে সরল রহমান সোহান তোমাদের সাথে আছি এবং আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যেহেতু বেসিক আলোচনা থেকে শুরু করে প্রশ্নের প্যাটার্ন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা চ্যাপ্টার 1 শুরু করব এবং যারা এই ক্লাসটি যারা ইউটিউবে দেখবেন ফ্রি, কারণ কিছু ক্লাস ফ্রি দেওয়া হবে, তারা চাইলে আমাদের পেইড কোর্সে এন্ট্রি নিতে পারেন। পেইড কোর্সে এন্ট্রি নিতে হলে অবশ্যই 017673513008 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা এই সাবজেক্টটি কোর্সটি পারচেস করতে পারবেন। কোর্স ফি মাত্র 410 টাকা। ওকে, তো আজকে আমরা চ্যাপ্টার 1 সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এবং চ্যাপ্টার 1-এ যতটুকু পারা যায় আমরা শেষ করার ট্রাই করব। চ্যাপ্টার 1টা হচ্ছে যুক্তির প্রাথমিক তত্ত্ব। যুক্তি বলতে বোঝা যাচ্ছে যে একটা বিষয়ে যুক্তি দিবে, হয়তো তুমি বলছো এটা ঠিক, আরেকজন বলছে ভুল, বাট এটা আমাদের যুক্তি দিয়ে কী করতে হবে, এটা আমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে ভুল না সঠিক। তো অনেকটা এই ধরনেরই। তো এখানে আমাদের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হবে এবং আমি এমনভাবে পড়াবো যাতে করে তুমি ফাইনাল পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারো এবং এই যুক্তির ধারণা বা যে যুক্তির প্রাথমিক তত্ত্ব সম্পর্কে যে বেসিকগুলো আছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা, তো প্রথমত এই চ্যাপ্টার থেকে কীভাবে প্রশ্ন হতে পারে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এই তিনটা অংশে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে। কখনো দেখা যায় খ বিভাগে, গ বিভাগে, ক বিভাগে তো মাস্ট বি প্রশ্ন হয়। তো ক বিভাগের ব্যাপারটা প্রথমত আলোচনা করি। তোমরা চ্যাপ্টারের শেষে চলে যাবা, দেখবা যে এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা। যখন আমি এই চ্যাপ্টারের বেসিকগুলো শেষ করব তখন তোমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে একটা চ্যাপ্টারের কয়টা ভাগ থাকে? 3টা ভাগ, ক, খ এবং গ। আর সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে আমি কথাগুলো বলতেছি যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো কিন্তু মাস্ট বি তুমি কী করে নিবা, মাস্ট বি নোট করে নিবা এবং এই নোটগুলো আমি অবশ্যই গ্রুপে দেখতে চাইবো যে কে নোটগুলো করছো। ঠিক আছে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলো না এখানে ক বিভাগের প্রশ্ন আসছে, সবগুলো পড়তে হবে না, তোমাদের আগে একটা ধারণা দিয়ে নিই আমি। ক বিভাগের প্রশ্নগুলো তোমরা পড়বা, এই যে লেখা আছে দেখো NUH, ঠিক আছে, NUH, এবং যারা হচ্ছে বিএসসি পাস যাদের সাবজেক্ট তারা বিএসসি পাস এবং যারা ঢাকা কলেজে তারা ঢাকা কলেজেগুলো দেখার চেষ্টা করবো। NUH ও বিএসসি পাস যেগুলো লেখা আছে সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, যেমন এটাতে দেখো NUH বা বিএসসি কোনোটাই লেখা নেই, এগুলো পড়বা না, শুধু NUH, এই যে বিএসসি পাস, NUH বিএসসি পাস যেগুলো যে প্রশ্নের সাইডে দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, এখন আমরা আর এইগুলো ক বিভাগের জন্য, খ এবং গ বিভাগের জন্য এই যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এখানে সমাধানের জন্য সেগুলো থেকে খ ও গ বিভাগে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, তো যুক্তি প্রাথমিক ধারণা, আর প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে আমরা দেখি একটু কী কী বিষয়ে আমরা শিখতে পারবো, যে গাণিতিক উক্তি, যৌগিক উক্তি, নাকরণ উক্তি, যোজন উক্তি, বিয়োজন উক্তি, শর্তায়ন উক্তি, দ্বিমুখী শর্তায়ন উক্তি, যোগ্য অস্বীকার উক্তি উদাহরণসহ ব্যাখ্যা করতে পারবো এবং এইগুলো তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, তো প্রথমেই যেটা 1.1-এ আছে যে গাণিতিক উক্তি। তো গাণিতিক উক্তি কী জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বোঝার আগে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে আরেকটু ধারণা নেই, আমরা সালের প্রশ্নগুলো দেখি যে কীরকম প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে গ বিভাগে চ্যাপ্টার 1 থেকে এক্সাম্পল 10V আসছিল, যেটা বলছে তুমি যদি কঠিন পরিশ্রম করো তবে কৃতকার্য হবে, তুমি অকৃতকার্য হও নাই, সুতরাং তুমি কঠোর পরিশ্রম করো নাই। খ বিভাগে কোনো প্রশ্ন আসছে কি না, খ বিভাগে কোনো প্রশ্ন, খ বিভাগে আসছে একটা টেকনোলজির সংজ্ঞা দাও এবং দেখাও যে এই যে চ্যাপ্টার 1 থেকে, এবং হচ্ছে এখানে আমরা ক বিভাগে দেখতে পাচ্ছি ক বিভাগেও প্রশ্ন হয়েছে একটা চ্যাপ্টার 1 থেকে, সেটা ক নাম্বার। তার মানে এই চ্যাপ্টারটা কীরকম গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা আমি প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে কীভাবে প্রশ্ন হতে পারে, কয়টা বিভাগে প্রশ্ন হবে সে বিষয়ে ধারণা দিলাম। এখন তোমাদের এই চ্যাপ্টারের প্রতি একটা ইন্টারেস্ট জন্মাবে যেটা খুব ভালোভাবে শেষ করতে হবে, কেননা এই চ্যাপ্টারটা শেষ করলে তুমি মোটামুটি 15 থেকে 16 মার্কের অ্যান্সার করতে পারবা, যেটা খুবই একটা ভালো দিক না, যে একটা চ্যাপ্টার করে তুমি 15-16 মার্ক অ্যান্সার করতে পারতেছো এবং এই চ্যাপ্টারের গুরুত্বটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি গাণিতিক উক্তি। তো গাণিতিক উক্তি জিনিসটা কী জিনিস? গাণিতিক উক্তি হচ্ছে কিছু বাক্য বা সেন্টেন্স যেটা সত্য অথবা মিথ্যা দুটাই রয়েছে, সত্য অথবা মিথ্যা, একটা বাক্য যেটা সত্য অথবা মিথ্যা দুইটার মধ্যে যে কোনো একটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের উক্তি।
সেটাই হচ্ছে আমাদের গাণিতিক উক্তি, ঠিক আছে। কিন্তু কোনো বাক্যের যদি সত্য মিথ্যা না থাকে, যে ওটা যেটা সেটাই, ওটা কোনো মিথ্যা করা যাবে না বা সত্যও করা যাবে না, তখন ওইটা উক্তি না বা গাণিতিক উক্তি না। আমরা একটু বই থেকে সংজ্ঞাটা দেখার চেষ্টা করি যে যদি কোনো বাক্যকে সত্য মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বলে। আচ্ছা, এটা ক বিভাগের জন্য তোমরা পড়ে নেবা যে গাণিতিক উক্তি কাকে বলে। উক্তির সত্যতা বা মিথ্যাকে ইয়ার সত্যতা মান বলা হয়। যদি উক্ত সত্য হয় তবে এর সত্যতা মান টি এবং মিথ্যা হলে এর সত্যতা মান এফ। আমি একটু একটা আলোচনা করি। তো আমরা সত্য মিথ্যা একটা বাক্য নিলাম, সেই বাক্যটার সত্য বা মিথ্যা, সেই বাক্যটা যদি সত্য ঘোষণা করা হয় তাহলেও গাণিতিক উক্তি, মিথ্যা ঘোষণা করা হলেও সেটাও গাণিতিক উক্তি। এই সত্যকে আমরা ট্রুথ বড় হাতের টি দ্বারা প্রকাশ করব এবং মিথ্যাকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করব। ওকে, আচ্ছা। তো আমরা কিছু বাক্য দেখার চেষ্টা করি এখানে। যেমন বলছে নিয়মের বাক্যগুলো উক্তি এবং সত্যতা মান সত্য। তো দেখো এগুলা কেন উক্তি, কেননা এই যে বাক্যগুলো দেওয়া আছে, যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা সত্য। এবং একটা বাক্য সত্য হলেও উক্তি হবে, মিথ্যা হলেও উক্তি হবে। বাট সত্য মিথ্যা দুইটা যদি না হয় সেক্ষেত্রে কী হবে, উক্তি বা গাণিতিক উক্তি হবে না। একটা কথা বলি, তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে প্রথমের দিকে ক্লাস করতে গেলে অনেক ডাউট থাকতে পারে, ভাই এটা কোশ্চেন এটা। তোমরা চ্যাপ্টারটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করো। আই হোপ ইনশাল্লাহ শেষ করলে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো সলভ করে দেওয়া হবে। আর আই হোপ যে ইনশাল্লাহ কোনো কোশ্চেন থাকবে না শেষ করলে। 2 + 2 4, এটা কি বাক্যটা কি সত্য? হ্যাঁ সত্য। 2 আর 2 যোগ করলে 4 হয়। এবং এখানে x² + 2 1 থেকে বড় x বাস্তব সংখ্যা। যদি x এর মান যদি আমরা বাস্তব সংখ্যা নেই তখন কী হবে, অবশ্যই 1 থেকে মানটা বড় হবে। কেননা x² 1 নিলে 1² 2 নিলে 2² -1² দিলেও কি 1ই আসবে, কিন্তু যেহেতু উপরে স্কোয়ার দেওয়া পজিটিভ, তো 2 এর সঙ্গে এই অংশটা যোগ করলে অবশ্যই 1 থেকে বড় হবে। তো এই ব্যাপারগুলো কি সত্য। সো এটা হচ্ছে আমাদের গাণিতিক উক্তি হবে। তো একটু এক্সপ্লেন করি। এই ট্রুথ উক্তিগুলো নিয়ে আমরা বাক্য নিয়ে আলোচনা করতেছি। 2 + 2 = 4, এটা কি সত্য। 3 + 3 এটা কি সত্য, তাই না? 6 সত্য। কিন্তু 2 + 2 = যদি 5 লেখা হয় এটা কি সত্য? সত্য না। তার মানে এটা কি ফলস, মিথ্যা। এবং মিথ্যা বা সত্য যেটাই হোক না কেন, সেই উক্তিটা যদি সত্য মিথ্যা যদি প্রকাশ করে থাকে সেটাই হচ্ছে আমাদের গাণিতিক উক্তি। যদি সেই বাক্যটা আমাদের কি করে, সেই বাক্যটা যদি আমাদের সত্য না মিথ্যা এটা যদি প্রকাশ করে থাকে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের গাণিতিক উক্তি। আই হোপ ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা আরেকটু এদিকে আসার চেষ্টা করি। দেখো নিচের বাক্যগুলো সত্যমান মিথ্যা, সত্যতা মান মিথ্যা। আচ্ছা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সমকোণ, এটা মিথ্যা, কোনো 3 সমকোণ হয় না। 2 + 2 5, এটা কখনো সম্ভব না। 2 + 2 4, এটা হচ্ছে আমাদের কি মিথ্যা। তো মিথ্যা হলেও কিন্তু এটা সত্যতম যদিও এফ বা মিথ্যা, বাট এটা কি একটা উক্তি, কেননা এটা হচ্ছে এই বাক্যটা সত্য অথবা মিথ্যাকে প্রকাশ করতেছে। 2 + 3 > 7, 3 আর 2 যোগ করলে কত 5, 7 থেকে 5 কখনো বড় হবে? হবে না। এটা হচ্ছে আমাদের কি মিথ্যা। তো এখানে আরেকটা ব্যাপার, এই অসমতার ব্যাপারগুলো অনেকেই ডাউট থাকে, অসমতার চিহ্নগুলো খুব সিম্পলভাবে এটা শেষ করে দেবো অসমতার ব্যাপারটা। কেননা এটা হচ্ছে ক্যালকুলাস চ্যাপ্টার 1 এতে মেবি এটা ব্যবধি নিয়ে আলোচনা করা হয়েছে, অসমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাকে বলে গ্রেটার দেন। এর এই পাশে যে অংশগুলো থাকবে সেটাকে বড় হিসেবে ধরবে, নিচে এই পিছনেরটাকে ছোট হিসেবে চিন্তা করবে। এটা হচ্ছে লেস দেন। এর এই যে পয়েন্ট কোণার দিকে চিকুন দিকটার পিছনে যেটা থাকবে সেটাই হচ্ছে ছোট মান, এবং সামনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড় মান সবসময়। আর ইকুয়াল দেওয়া থাকলে সমান বোঝায়, ইকুয়াল দেওয়া থাকলে সমান বা হচ্ছে ছোট বড় বোঝায়। তোমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1টা এটা শেষ করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে তোমরা কি এই উক্তি ব্যাপারটা বুঝতে পেরেছো কখন উক্তি হবে? হ্যাঁ, আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। কিন্তু উক্তি কখন হবে না সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে x - 1 = 0। আচ্ছা, এটা সত্য না মিথ্যা এটা তোমার কোনো বোঝার উপায় নাই। কেননা এই কারণেই যে x - 1 = 0, এটা x এর মান যদি 1 বসা হয় তাহলে কি আসবে? 1 - 1 = 0 আসবে। x এর মান 2 বসালে 2 - 1 হচ্ছে 1 আসবে। মানে এটার মানটা কোনো সত্য না মিথ্যা এরকম কোনো বোঝার বিষয় নেই। গণিত সহজ বিষয়, হ্যাঁ, কারো কাছে সহজ বিষয়, কারো কাছে কঠিন বিষয়। এটা সত্য না মিথ্যা ঘটনা এটা একবারে এক্স্যাক্টলি বোঝার উপায় নাই। যেমন x + 1 2 এর থেকে বড়, x বাস্তব সংখ্যা। আচ্ছা, x এর মান যদি 1 বসাই তাহলে কি হবে? x এর মান যদি 1 বসাই 1 + 1 2, 2 এর সমান হয়ে যাচ্ছে, 2 এর থেকে বড় হচ্ছে না। কিন্তু তুমি যদি 2 বসাও 2 + 1 3, বড় হয়ে যাচ্ছে। তুমি যদি -1 বসাও -1 + 1, তখন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, 2 এর থেকে ছোট হচ্ছে বা 2 এর থেকে বড়। এটা সত্য মিথ্যা বা সঠিক সব কিছুই কিন্তু এটা প্রকাশ করতেছে, বাট কোনো নির্দিষ্ট করে কোনো সত্য বা মিথ্যাকে প্রকাশ করতেছে না, যার ফলে এটা উক্তি নয়। তাহলে আমরা ফাইনালি এই ডিসিশনে দাঁড়াতে পারি উক্তি নয় কখন,
যখন যেমন এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, কখন এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, সেক্ষেত্রে সঠিক আছে, কিন্তু টু বসালে টু মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, এরকম একটা ডিউরেশনের মধ্যে, সেটা হচ্ছে কখনোই উক্তি হবে না। তাহলে আমরা কি পেলাম, যদি গাণিতিক উক্তি হবে কখন, যখন এটা সত্য অথবা মিথ্যা হতে হবে, বাক্যটাকে সত্যটাকে আমরা বড় হাতের ট্রুথ এবং মিথ্যাটাকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করে থাকি। আর গাণিতিক উক্তি নয় কখন, গাণিতিক উক্তি নয় কখন, যখন সেটা ট্রুথ অর ফলস কোনোটাই কি করবে না, কোনোটাই আমাদের প্রকাশ করবে না। হচ্ছে আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছ। গাণিতিক উক্তি না কোনো কনফিউশন থাকবে তখন আমরা আরও ধীরে ধীরে শেষের দিকে যাবো। এখন আমরা আলোচনা করব যৌক্তিক সংযোজক নিয়ে, লজিক্যাল কানেক্টিভিটিস। না, নয়, এবং, অথবা, যদি, তবে, কেবলমাত্র যদি শব্দগুলো ব্যবহার করে আমরা নতুন উক্তি গঠন করতে পারি। নতুন উক্তিগুলিকে যৌগিক উক্তি বলা হয়। যে সকল উক্তি ব্যবহার করে যৌগিক উক্তি গঠন করা হয় তাকে আংশিক উক্তি বলা হয়। অংশক উক্তি বলে। অংশক উক্তির সত্যতামান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যতামান নির্ণয় করা হয়। যৌগিক উক্তির গঠনে না, নয়, এবং, অথবা, যদি, তবে, যৌগিক, কেবলমাত্র যদি শব্দগুলোকে যুক্তি সংযোজক বা সংযোজক বলা হয়। আর কথা হচ্ছে এই যুক্তি সংযোজকটা তোমরা ব্যাপারটা তখনই বুঝবা যখন আরও নিজের দিকে আমরা বাকি অংশগুলো আমরা আলোচনা করব। সো যৌক্তিক সংযোগের বা যৌক্তিক যে সংযোগ, এটা শুধু তোমরা সংজ্ঞাটা মনে রাখো এখন বর্তমান পর্যন্ত, বাট আমরা যে নিচের অংশটা আলোচনা করব এখন সেই বিষয়ে আমরা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে বোঝাচ্ছে আমাদের কিছু উক্তি দেওয়া থাকবে, যেমন পি কিউ আর যেটা দেওয়া থাকুক, সেটাকে কখনো আমাদের না বোধক করতে হবে, এবং দিয়ে যুক্ত করতে হবে, অথবা দিয়ে যুক্ত করতে বলবে, যখন যদি বা তবে বা যদি এবং কেবলমাত্র যদি দিয়ে আমাদের প্রকাশ করতে বলবে। এগুলা কিছু ইংলিশ রূপ আছে, সেগুলো হচ্ছে আমরা সেগুলো দিয়ে প্রকাশ করার ট্রাই করবো। ওকে, তাহলে এই যৌগিক উক্তি গঠনের না, নয়, এবং, অথবা, যদি, তবে, যদি এবং কেবলমাত্র যদি শব্দগুলি যৌক্তিক বা সংযোজক বলা হবে। এই শব্দগুলো না, নয়, এটা ব্যাপারটা ক্লিয়ার হবে, ক্লিয়ার করে দিব আমি, তোমাদের না ক্লিয়ার হয়ে যাবে কোথায়। দেখো, এই সংযোজকের প্রতীকসমূহ যেগুলো বললাম, যে না, নয়, এবং, অথবা, যদি, তবে, কেবলমাত্র যদি, এগুলাকে কি বলে, সংযোজক বলে। তো এখানে দেখো, না অথবা নয়, এটাকে আমরা নেগেশন দ্বারা, এটা হচ্ছে নেগেশন। যদি বলে যে হচ্ছে টু মূলত সংখ্যা নয়, সেক্ষেত্রে আমরা টু এর সামনে একটা যদি এই নেগেশন চিহ্ন দেই, সেক্ষেত্রে ওরা না বোধক বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে এবং থাকলে কনজাংশন, এটাকে বলা হয় কি, এই চিহ্নটা মনে রাখবা, কনজাংশন, এটা দ্বারা কি প্রকাশ হয়, এবং কনজাংশন। এই ছকটা খুব সুন্দর করে নোট করে ফেলবা তোমরা খাতায় এবং মনে রাখবা। অথবা হচ্ছে বিয়োজন, ডিসজাংশন। ঠিক আছে, ডিসজাংশন। ওকে, যদি, তবে, ইফ দেন, এটা হচ্ছে শর্তায়ন, কন্ডিশনাল। কি শোনাল, কন্ডিশনাল। তোমরা এই চিহ্নগুলো দেখবে এবং নাম মনে রাখবা। নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, কন্ডিশনাল, আর দ্বিমুখী শর্তায়ন হচ্ছে বাই কন্ডিশনাল। তো এগুলোর কাজ কি, আমরা ধীরে ধীরে এগুলোর কাজগুলো বুঝতে পারবো। তার আগে আমি আরেকটু তোমাদের একটা নোট করে দিই একটু, তাহলে আমাদের এখানে যে সংযোজক প্রতীকগুলো পেলাম সেগুলো কি কি, সংযোজক প্রতীক সমূহ। ওকে, কি কি পেলাম সংযোজক প্রতীকগুলা, যখন হচ্ছে নেগেশন কোনটাকে বলতেছি আমরা, নেগেশন, যেটা চিহ্নটা হচ্ছে কীরকম, এই যে এরকম, তাই না। আর এটাকে কি বলা হচ্ছে, নাকরণ। আমি বাংলাগুলো লিখবো না, ঠিক আছে, নেগেশন। তো এটা হচ্ছে না বা নয়। আচ্ছা, এরপরটা হচ্ছে কনজাংশন। কনজাংশন কোনটাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে এই যে নিচের দিকে এরকম, ঠিক আছে, এটা চিহ্নটার নাম কি, কনজাংশন। এটা কি প্রকাশ করবে, এবং বা অ্যান্ড। ঠিক আছে, কোনো সেন্টেন্সকে এবং দ্বারা যুক্ত করতে এই কনজাংশনটা ব্যবহার হবে। এরপর হচ্ছে ডিসজাংশন। এটা কোন দিকে, উপর দিকে। এটা হচ্ছে এবং এর বিপরীত অথবা, রহিম অথবা করিম। ঠিক আছে, বোঝাচ্ছে কি, এই যে দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে হবে। রহিম এবং করিম মানে কি, দুইজনকেই নিতে হবে। রহিম না, করিম না মানে কেউ না, রহিম না, বিস্কিটটি না মানে কি, না, মানে সেটা নিতে হবে না। আচ্ছা, এবার যদি, তবে, এটাকে বলা হচ্ছে আমাদের কন্ডিশনাল, সত্য, কন্ডিশনাল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে শর্তায়ন।
শর্তায়ন। ওকে, এরপরে হচ্ছে যদি, কেবলমাত্র যদি, এটা হচ্ছে আমাদের যদি কেবলমাত্র যদি, এটা দ্বিমুখী শর্তায়ন, এটাকে বলা হচ্ছে বায়ো কন্ডিশনাল। ওকে, এটাকে আমরা কীভাবে প্রকাশ করব, দুই পাশে একটা ত্রিভুজ থাকবে, এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। আচ্ছা, এখন আমরা এই যে নাকরণ উক্তি, এরপরে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে যোজন উক্তি, কনজাংশন। ওকে, এটার নাম কি, যোজন উক্তি, তোমরা নোট করে নেবা। এটা নাকরণ, এটা যোজন উক্তি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বিয়োজন উক্তি অথবা দ্বারা, যেটা ডিসজাংশন। এটা হচ্ছে শর্তায়নটা হচ্ছে আমাদের, এটা শর্তায়ন উক্তি, এবং শেষে এটা হচ্ছে বাই কন্ডিশন, হচ্ছে দ্বিমুখী শর্তায়ন উক্তি। তো এগুলোর এখন আমরা ব্যবহার শিখব এবং কিভাবে এগুলো প্রয়োগ করা হয় সেগুলো শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, নাকরণ উক্তির দিকে তাকাই আমরা। নাকরণ উক্তিটা কেমন আসলে একটু দেখো। কোনো উক্তির উপযুক্ত স্থানে না বা নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাকে নাকরণ উক্তি বলা হয়। ঠিক আছে, পি একটি উক্তি হইলে ওয়ার নাকরণ উক্তি হবে নেগেশন পি। আচ্ছা, ব্যাপারটা কি বলছে আমাদের, প্রথম হচ্ছে 1 নম্বর আলোচনা নেগেশন। আমি ইংলিশে লিখতেছি, ঠিক আছে, তোমরা বাংলাটা লিখে নিবা বা বাংলাটা দিয়ে নিচ্ছি। নাকরণ উক্তি, এটা নিয়ে আলোচনা করি। তো নাকরণ উক্তিটার কাজ হচ্ছে, সাপোজ আমরা একটা উক্তি বলতে যে বাক্যটা বোঝাচ্ছে, বাক্যটাই তো উক্তি না, সে বাক্যটা সত্য অথবা মিথ্যা হতে হবে, এটা হচ্ছে আমাদের কি উক্তি। তো সেক্ষেত্রে মনে করলাম পি একটা আমাদের, সেই উক্তি হচ্ছে পি। তো পিকে আমরা কখন নেগেশন করতে পারবো, যদি এই পিতে যদি আমরা এই নেগেশন চিহ্নটা দেই, তার মানে পিটা হয়ে গেল আমাদের কি, নেগেশন বা নাকরণ উক্তি। ওকে, আচ্ছা, কেমন একটু দেখি। একটা উক্তি দেওয়া আছে, 2 একটা মূলদ সংখ্যা। তো এটা নাকরণ উক্তিটা কেমন হবে, যদি আমরা লিখি 2 একটা মূলদ সংখ্যা নয়, 2 মূলদ সংখ্যা মানে নেগেটিভ করা, 2 মূলদ সংখ্যা নয়, তাহলে আমাদের এটা হয়ে গেল নেগেশন বা নাকরণ। ওকে, আরেকটা দেওয়া আছে, মনে করো যে √3 একটি অমূলদ সংখ্যা। সাথে সাথে এখানে ঘোষণা করে দিলাম যে √3 এক অমূলদ সংখ্যা নয়। এটা আমাদের কি, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেশন। এক কথায় বলতে গেলে যেটা নাকরণ বোঝাবে, যে নয় এরকম বোঝাবে, মানে তুমি একটা উক্তি নিয়েছো যেটা হ্যাঁ বোধক আছে, সেটাকে নাকরণ করে ফেলাটাই হচ্ছে নেগেশন। যেমন দয়াল পাখি উঠতে পারে, এটা লিখছি দয়াল পাখি উঠতে পারে না, এটা হচ্ছে নেগেশন, যেটা হচ্ছে নাকরণ উক্তি। আমরা এই নেগেশন চিহ্নটা দেবো, এই উক্তিটাকে পি ধরলে পি এর সাথে নেগেশন চিহ্ন দেবো, তাহলে নাকরণ হয়ে গেল। ওকে, এবং ধীরে ধীরে আমরা এই প্রত্যেকটা উক্তি শেখার পরে ভালোভাবে মনে রাখবো, প্রতিটার আবার ট্রুথ ফলস শিখবো। যেমন এবার যোজন উক্তিতে আসি, দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তা ওই একে সংযোজন উক্তি বলে। যোজন উক্তি মানে আমরা কি শিখেছিলাম, কনজাংশন, মানে এবং দ্বারা যুক্ত থাকবে। তাহলে দুইটা উক্তিকে যদি আমরা কি করি, এটা মুখস্থ করবা, দুইটা উক্তিকে এবং সংযোজক দ্বারা, এবং একটা কি এখানে সংযোজক, না কারণ একটা সংযোজক, এরপর অথবা একটা সংযোজক, এগুলাকে সংযোজক, দুইটি উক্তি থাকবে। এখানে ছিল কয়টা উক্তি, একটা উক্তি পি শুধু, কিন্তু আমরা এখন যদি দুইটা উক্তি নেই, সংযোজন উক্তি, ঠিক আছে, যোজন উক্তি বা হচ্ছে কনজাংশন। এখন এই যোজন উক্তির প্রমাণের জন্য, আমাদের জানার জন্য, বোঝার জন্য আমাদের দুইটা উক্তি নিতে হবে। একটা নিলাম পি, একটা নিলাম হচ্ছে কিউ। প্রচণ্ড গরম, এর জন্য ফ্যান দিলাম, ফ্যানের একটা নয়েজ হয়তো বা তোমরা পেতে পারো, এর জন্য আমি দুঃখিত, কারণ এই গরম এভাবে ক্লাস না, ফ্যান বন্ধ করে ক্লাস না পসিবল না আসলে। তো আমরা যোজন উক্তিতে কয়টা উক্তি লাগবে, দুইটা, কেননা এখানে আমাদের দুইটা উক্তি নিয়ে কথা বলতে হবে, যেমন রহিম এবং করিম, ঠিক আছে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দুইটা উক্তি পি ও কি নিলাম, একটা হচ্ছে ত্রিভুজের 3টি বাহু আছে, আচ্ছা, এবং ত্রিভুজের 3টি কোণ আছে। এই দুটো কেন উক্তি, কারণ সত্য। যদি মিথ্যাও হতো দুইটা বাক্য, সেটা উক্তি হতো। যেমন হচ্ছে এই দুটো উক্তিকে আমরা পি কিউ ধরে নিলাম, তাহলে এটাকে সংযোজনটা কেমন হবে, ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণ আছে, এই যে এবং দ্বারা যুক্ত করে দিলাম, আমাদের একটা বাক্যে আমরা বলতে পারতেছি এখন। এবং এখানে মাঝখানে এবং দ্বারা যুক্তি করার ফলে এটা সংযোজক উক্তি হলো। তাহলে আমাদের কি দাঁড়ালো, প্রথমত আমরা পি একটা বাক্য নিলাম, সেটা হচ্ছে ত্রিভুজের 3টি
বাহু আছে, এবং সাথে সাথে আরেকটা উক্তি নিলাম, সেটা হচ্ছে কিউ নিলাম। সেটা বলতেছে যে হচ্ছে ত্রিভুজের 3টি কোণ আছে। আচ্ছা, তো এটাকে আমরা যোজন কখন করতে পারবো, বা সংযোজক উক্তিতে কখন আমরা এটাকে রূপান্তর করতে পারবো? যখন আমাদের এটা ঘোষণা করে দিবে যে ত্রিভুজের 3টি বাহু ও 3টি কোণ আছে, সরি এবং 3টি, আমি লেখা একটু দ্রুত লিখতেছি, লেখা খারাপ হচ্ছে, ডোন্ট মাইন্ড, জাস্ট বোঝানোর জন্য। তো এই এবংটা দ্বারা যখন দুইটা উক্তি যুক্ত হলো, এটা হচ্ছে আমাদের যোজন উক্তি বা সংযোজক উক্তি। ওকে, আচ্ছা, তারপরে এবার দেখা যাক তাহলে কিভাবে এটাকে প্রকাশ করব। এটা যেহেতু পি এবং এটা কিউ, এবং এই এবং বা সংযোজক উক্তি বা যোজন উক্তিটাকে কীভাবে, চিহ্নটা কেমন, চিহ্নটা হচ্ছে নিচের দিকে, তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারবো পি সংযোজন কিউ। ওকে, এই যে প্রকাশটা হচ্ছে এইভাবে। এই দুইটা বাক্য যখন আমরা সংযোজন করব বা যোজন করব, তখন আমরা এটা এভাবে প্রকাশ করতে পারবো। তাহলে এটা দেখার চেষ্টা করি। 2 একটা মৌলিক সংখ্যা, 4 একটি যৌগিক সংখ্যা। আচ্ছা, এটাকে আমরা কীভাবে লিখবো? যদি সংযোজন উক্তি দিয়ে আমাদের প্রকাশ করতে বলে, তখন লিখবো 2 একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা, শেষ। এবং এটা যে সংযোজক বা যোজন বা যেটা কনজাংশন, যে আমাদের চিহ্নটা, সেই চিহ্নটা দেবো। এটাকে পি ধরেছি, এটা কিউ ধরেছি, তাহলে পি সংযোজন কিউ মানে হচ্ছে 2 একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা। মানে এক কথায় বলতে গেলে দুইটা উক্তি দেওয়া থাকবে, সেটাকে তুমি এবং দ্বারা সংযুক্ত করে দেবা, তাহলেই কনজাংশন হয়ে গেল। এখন বিয়োজনে আসি। বিয়োজন মানে আমরা কি শিখেছি? বিয়োজন মানে হচ্ছে অথবা, দুটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে আমরা বিয়োজন উক্তি বলবো। রহিম অথবা করিম, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে হবে। এবং বিয়োজন উক্তি তো শর্ত হচ্ছে অবশ্যই দুটা উক্তি থাকতে হবে, এবং এই দুটা উক্তিকে তুমি জাস্ট অথবাতে কানেক্ট করে দিবা, তাহলেই হয়ে যাবে বিয়োজন উক্তি। যেমন এখানে পি একটা উক্তি নিয়েছি, 2 একটা মূলদ সংখ্যা, এবং কিউ একটা 2 একটি অমূলদ সংখ্যা। তো এই দুটার মধ্যে যে কোনো একটা সম্ভাবনা রয়েছে। তো বিয়োজন উক্তিটা হবে এরকম যে 2 একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। এই যে অথবা তুমি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে দিলা, এটা হচ্ছে বিয়োজন উক্তি। এবং বিয়োজন উক্তির চিহ্নটা হচ্ছে কীরকম, এই উপরের দিকে, ঠিক আছে, এরকম ডিসজাংশন স্টেটমেন্ট বা ডিসজাংশন চিহ্ন অথবা বিয়োজন চিহ্ন বলবা, ঠিক আছে। যেমন জুয়েল আইস একজন জাদুকর, জুয়েল আইস একজন শিল্পী। পি এবং কিউ দুটা দেওয়া আছে। অথবার ক্ষেত্রে হয় একটা সত্য হয় উক্তি, একটা হয় মিথ্যা, ঠিক আছে। জুয়েল আইস একজন জাদুকর, এখানে পি বিয়োজন উক্তি, কিউ মানে এই দুটার মধ্যে কি হবে তাহলে? জুয়েল আইস একজন জাদুকর অথবা একজন কি শিল্পী, একজন জাদুকর অথবা শিল্পী, দুইটার মধ্যে একটা হওয়ার পসিবিলিটি রয়েছে। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে না করার উক্তি কি, যোজন উক্তি কি, বিয়োজন উক্তি কি, তাই না? যে এগুলো আসলে যে উক্তি দ্বারা কিভাবে এগুলো সংযোগ করতে পারি আমরা, মানে এগুলো দ্বারা আমরা লিখতে পারি, সেটা আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ জিনিস। আচ্ছা, ধীরে ধীরে শেষ হবে, এবং শেষ হওয়ার পরে, চ্যাপ্টার শেষ হওয়ার পরে কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। এবার বর্জনশীল বিয়োজন উক্তি। আমরা বিয়োজন উক্তি সম্পর্কে জানলাম, এবার বর্জনশীল বিয়োজন উক্তিটা হচ্ছে যে তোমার হাতে একটা কিছু থাকবে, বাট সেটার মধ্যে সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এর আগেরটা দেখলাম একটা সত্য একটা মিথ্যা হবে, বাট এখানে দুইটাই অথবা দ্বারা সংযুক্ত হবে, কিন্তু এখানে দুটাই সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পি ও কিউ উক্তিদ্বয়ের বর্জনশীল বিয়োজন উক্তিকে পি, এই যে বুঝছো, এই যে নেগেশ একটা এই দিবা, টান দিবা, বিয়োজন যে একটা উক্তি, সেটা হচ্ছে নিচে একটা টান দিবা, ও পি প্লাস কিউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এটা অথবা এটা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এটা যুক্তিকে এই পি বিয়োজন ডিসগার্শন, এক্সক্লুসিভ ডিসগার্শন, ঠিক আছে, এটা এক্সক্লুসিভ ডিসগার্শন মানে হচ্ছে নিচে একটা টান দিবা। উক্তিকে যৌগিক উক্তিটি পি ও কিউ এর শুধুমাত্র যে কোনো একটি সত্যি হলে সত্য হবে, অথবা অন্যথায় মিথ্যা হয়। এখন এখানে ঘটনা হচ্ছে, তোমার এটা কিন্তু খুব ভালোভাবে জানার দরকার নেই। তুমি যে বিয়োজন উক্তিটা ভালোভাবে শিখলা, ওটা মাথায় রাখার চেষ্টা করো। এখন এখানে ঘটনাটা একটু দেখি। পি আর কিউ দুইটা কি হলো আমাদের? দুইটা উক্তি। তো এখানে বলছে যে আমি রেলপথে ঢাকায় যাব, আচ্ছা, আর বলছে আমি সড়ক পথে ঢাকায় যাব। তাহলে কি আমি রেলপথে অথবা বিয়োজন মানে তো অথবা সড়ক পথে ঢাকায় যাব। এখানে তাহলে বর্জনশীল ব্যাপারটা কি জিনিস? এর মধ্যে একে যে কোনো একটা বর্জন করতে হচ্ছে। দুটা ঘটনায় সত্য, সে রেলপথেও যেতে পারবে অথবা সড়ক পথেও যেতে পারবে,
দুটাই উক্তি এখানে সত্য, দুটার মধ্যে যে কোনো একটা সত্য মাস্ট বি হবেই, সে কিন্তু যেতে পারবে দুটার মাধ্যমে। সো এটা হচ্ছে বর্জনশীল বিয়োজন উক্তি। যেমন এখানে দেখো জুয়েল আসছে একজন জাদুকর অথবা শিল্পী, এখানে একটা সত্য একদম মাস্ট বি, তার শিল্পী হওয়ার কোনো পসিবিলিটি নেই এখন, কারণ সে হচ্ছে জাদুকর। কিন্তু এখানে সে ঢাকাও যেতে পারবে রেলপথে অথবা সড়ক পথেও যেতে পারবে সে ঢাকা। আচ্ছা, সাকিব এ দলের অধিনায়ক, পি পি উক্তিটা হচ্ছে সাকিব এ দলের অধিনায়ক, আর কিউ উক্তিটা হচ্ছে মাশরাফি এ দলের অধিনায়ক। এখানে সাকিব অথবা মাশরাফি এ দলের অধিনায়ক, ঠিক আছে। এখানে ঘটনাটা হচ্ছে সাকিব অথবা মাশরাফি যে কোনো একজনকে আমরা বাদ দিচ্ছি, কিন্তু একজন একদম সত্য হচ্ছে, হয়তো সাকিব অথবা মাশরাফি। এখানে আমরা নির্দিষ্ট না যে এই এ দলের অধিনায়ক, হয়তো সাকিব নয়তো মাশরাফি, ঠিক আছে, মানে বর্জনশীল। আমরা চাইলে যে কোনো একজনকে এখানে বর্জন করতে পারতেছি, এটা হচ্ছে বিয়োজন উক্তি। এখন ফাইনাল কথা হচ্ছে তোমার তো দুইটা অপশন আছে, তুমি চাইলে যে কোনো একটাকে বাদ দিতে পারছো, অথবা দেওয়া আছে যে কোনো একটাকে বাদ দিয়ে তুমি তোমার মনের মতো একটাকে নিতে পারছো, এটাই হচ্ছে বর্জনশীল বিয়োজন উক্তি। কিন্তু তোমার হাতে দুইটা অপশন আছে, একটা সত্য যেটা তোমাকে নিতেই হবে। সাপোজ তুমি তোমার বাবা মা, তোমার বাবা একটা অপশন আছে, আর আরেকটা অপশন অন্য মানুষ আছে। বলা হলো তোমার ইনি তোমার বাবা অথবা ইনি তোমার বাবা, তোমার বাবার নাম দেওয়া আছে আর একটা আঙ্কেলের নাম আছে, তাহলে তুমি অবশ্যই বাবাকেই নিতে হবে মাস্ট বি, ব্যাপারটা এরকম। কিন্তু যখন তোমার দুইটা খাবার দেওয়া আছে যে মিষ্টি অথবা হচ্ছে কেক, তুমি যখন তোমার খাবারের জন্য কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা চাইলে চুজ করতে পারছো, একটা একদমই বর্জন করে দিতে পারছো, সেটা হচ্ছে বর্জনশীল উক্তি বিয়োজন উক্তি। বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শর্তায়ন উক্তি, যেটা কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্তায়ন যদি তবে, এটা শেখার চেষ্টা করব। এবং দুটি উক্তিকে সংজ্ঞাটা দেখি, দুটি উক্তিকে যদি এবং তবে, যদি তবে সংযোগ দ্বারা যদি একত্রে যুক্ত করা হয়, সংযুক্ত করা হয় করে যে উক্তি পাওয়া যাবে তাকে উহাকে শর্তায়ন উক্তি বলে। পি ও কিউ দুটির শক্তির শর্তায়ন উক্তিকে পি, এই যে শর্তায়ন যে চিহ্নটা অথবা পি জাস্ট এই চিহ্নটা প্রকাশ করা, এটা কি কন্ডিশনাল চিহ্ন, ঠিক আছে। তো আমরা এটা একটু শেখার চেষ্টা করি। তাহলে আমি একটু রিভিশনে যাই আবার। ক্লাস কি বোরিং লাগতেছে নাকি অবশ্যই কমেন্ট করবা, ক্লাস বোরিং লাগানো যাবে না। আর ফ্যানের একটা শব্দ পেতে পারো, এই ফ্যানের শব্দের কারণে আমি দুঃখিত, কারণ আমি গরম সহ্য করতে পারতেছি না, এই জন্য ফর দিলাম। আমরা নেগেশন শিখলাম, নাকরণ, সংযোজন শিখলাম, বিয়োজন শিখলাম, বর্জনশীল বিয়োজনও শিখলাম, তাই না? আশা করি এই চারটায় তোমরা খুব ভালো বুঝতে পারো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুইটা উক্তি থাকবে এবং সেটাকে শর্ত দ্বারা যুক্ত করতে হবে। ওকে, তো উক্তি নাম্বার 1, কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা, কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল 3 দ্বারা বিভাজ্য, এটা পি প্রথম উক্তি। আচ্ছা, দ্বিতীয় উক্তি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে এটা কি বলতেছে, কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল 3 দ্বারা যদি বিভাজ্য হয় তখন এটা কী হবে, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে, এই যে যদি ড্যাশ ড্যাশ ড্যাশ, যদি ড্যাশ ড্যাশ ডট 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 তবে, মানে যদির পরে একটা অংশ থাকবে ডট, এবার তবে দিয়ে আরেকটা বাকিটা অংশ থাকবে, এই যদি এবং তবে দিয়ে দুইটা সেন্টেন্সকে বা দুইটা উক্তিকে যদি যুক্ত করে তখন এটা আমরা শর্তায়ন উক্তি বলতে পারবো। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি, মানে এখানে শর্ত দিচ্ছে দেখো, সংখ্যার অঙ্ক 3 দ্বারা যদি বিভাজ্য হয় তখনই এই সংখ্যাটা, যে সংখ্যাটা 3 দ্বারা সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য, তখন ওই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তখনই এটা কী হবে, আমাদের অঙ্কগুলির যোগফলও 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা একবার পড়লে বুঝতে পারবা। তখন আমরা এই শর্তায়ন উক্তিটা ব্যবহার করব। পি, ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে, প্রথম উক্তি। দ্বিতীয়, পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাহলে কি এটা আমরা সহজে বুঝতে পারছি যে শর্তায়ন কীভাবে যুক্ত করবে। দেখো, যদি ছাত্রছাত্রীরা নিয়মিত পড়ালেখা করে তবেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো এই নেগেশনটা আমরা এখানে, শর্তায়নটা বা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমরা এখানে ব্যবহার করব। তো আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন রাখতে পারে, ভাইয়া এগুলো আমরা কেন শিখতেছি? কারণ আমাদের কিছু প্রশ্ন আছে কথায়, ঠিক আছে, যে প্রশ্নগুলো এই কথায় দেওয়া থাকবে, এই সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে এটা শর্তায়ন না বর্জনশীল না নেগেশন না সংযোজন না বিয়োজন, ঠিক আছে। এই কারণেই সেই প্রশ্নগুলোতে কাছে একটু যাই আমরা, তাহলে বুঝতে পারবা যে এগুলো শেখার আসলে মেইন কারণটা কী। এই যে দেখো, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নাম্বার পাই, এই যে যদি তবে, তার মানে এখানে বুঝতে পারতেছো এখানে কী হবে, আমাদের শর্তায়ন যে কন্ডিশনাল চিহ্ন সেটা ইউজ করতে হবে। আমি নিয়মিত লেখাপড়া করি না, নেগেশন না বোধক, সুতরাং আমি ভালো নম্বর পাই না।
সুতরাং এখানে আবারও হচ্ছে কি আবারও শর্ত এবং হচ্ছে সে ভালো নম্বর পায় না, এটা আবার কি নেগেশন। তো এই প্রশ্নগুলোর সমাধান করতে গেলে তোমাকে এগুলোর সম্পর্কে খুব ভালো এক্সপিরিয়েন্স রাখতে হবে এবং খুব ভালোভাবে বুঝতে হবে কখন নেগেশন সত্য হচ্ছে, কখন বর্জনশীল হচ্ছে, কখন হচ্ছে সংযোজন বিয়োজন হচ্ছে, ঠিক আছে, এবং অথবা থাকলেই হচ্ছে, এগুলো মনে রাখবা। তো এগুলোর কারণটা হচ্ছে এটা। আচ্ছা, এবার আমরা দ্বিমুখী শর্তায়নে যাই, যেটা বলতেছে যে হচ্ছে বাই কন্ডিশনাল স্টেটমেন্ট। দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি একত্রে সংযুক্ত দ্বারা একত্রে যে উক্তি পাওয়া যায় তাকে দ্বিমুখী শর্তায়ন বলা হয়। পিওকে উক্তির দ্বিমুখী শর্তায়ন উক্তিকে আমরা কীভাবে প্রকাশ করি, এই যে এটা হচ্ছে কি বাই কন্ডিশনাল চিহ্ন, কিন্তু স্টেটমেন্ট চিহ্ন, এটা হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা দেখার চেষ্টা করি। দুইটা উক্তি দেওয়া আছে, একটা হচ্ছে সংখ্যাটি জোড় এবং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন ঘটনা হচ্ছে এখানে বলতেছে আসলে বোঝাচ্ছে সংখ্যাটি জোড় হবে তখনই যদি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। 2 দ্বারা বিভাজ্য ছাড়াই কোনোভাবেই সংখ্যাটি জোড় হবে না। এর আগেরটা কী ছিল? তুমি তো বলতে পারো ভাইয়া তাহলে যদি তবে তো লেখা যাবে না, এখানে হবে 3 দ্বারা বিভাজ্য হবে। কখন হবে? যদি, এখানে কিন্তু যদি তবে সত্যটা আসছে, আর এখানে বিভাজ্য হয়ে আছে, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য আছে এবং সংখ্যাটি জোড়ও আছে। তাহলে সংখ্যাটি জোড় হবে তখনই, এখানে সংখ্যাটি জোড় হবে যদি এবং কেবলমাত্র যদি 2 দ্বারা বিভাজ্য। একদম কঠিন শর্ত, মানে একদম পারফেক্ট শর্ত, যে তোমার এখানে কোনো কিছু স্কেপ করার মতো ওয়াই নাই। সংখ্যাটি জোড় হবেই যদি কেবলমাত্র যদি 2 দ্বারা বিভাজ্য হয়। এটা একদম কি কঠিন সত্য একটা জিনিস। সো এটা কোনো এখানে সন্দেহ নাই, কিচ্ছু নাই। সো আমরা এখানে এই দুটো শর্তকে যদি এবং কেবলমাত্র যদি যুক্ত থাকে কোনো সেন্টেন্স বা বাক্য, তখন আমরা এই দ্বিমুখী শর্তায়নটা ইউজ করব। এবং এই দ্বিমুখী শর্তায়নগুলো এগুলোর কিন্তু আমাদেরকে ট্রুথ ফলস হক আছে, ঠিক আছে। এগুলা শিখতেছি আমরা, যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্ন থেকে উক্তির সত্যতা সহ গঠন করার জন্য, সত্যতা সহ গঠনে আমরা ট্রুথ ফলসতে আমরা অ্যান্সারটা আনার চেষ্টা করব। সেগুলো আরও সামনের পথ, এখন যে টপিক নিয়ে আলোচনা করি সেগুলো শেখার চেষ্টা করব। তুমি ভোট দিতে পারবে যদি ভোটার হও, অলরেডি কিন্তু যদি চলে আসতেছে, এবং কেবলমাত্র যদি। ভোট তুমি কখন দিতে পারবে? তখনই দিতে পারবে যদি তুমি ভোটার হও। তুমি ভোট দিতে পারবে যদি এবং কেবলমাত্র যদি ভোটার হও, তাছাড়া কিন্তু সম্ভব না। এটা তুমি যদি তবে দ্বারা যদি বানাতে চাও হবে, যদি তুমি ভোট দিতে পারবে তবে ভোটার হতে হবে, এরকম হতো, ঠিক আছে। কিন্তু এখানে বলেই দেওয়া আছে তুমি ভোটার মাস্ট বি হতেই হবে। এখানে হতে হবে এরকম কোনো কিছু নাই, তোমার মাস্ট বি ভোটার হতেই হবে যদি তুমি ভোট দিতে চাও, ঠিক আছে। তো তুমি যদি ভোট দিতে পারবে যদি কেবলমাত্র যদি ভোটার হও। কিন্তু এখানে দেখো আমি একটু পার্থক্য দেখাই। যদি ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়া করে তবে পরীক্ষা উত্তীর্ণ হবে, এখানে বলে নাই যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবাই, এরকম না। বলতেছে তুমি হয়তো নিয়মিত পড়ালেখা করতে উত্তীর্ণ হতে পারো, এরকম একটা শর্ত। আর এখানে যেটা দেওয়া আছে যদি কেবলমাত্র যদিও দেওয়া থাকা মানে যেটা বলছে সেটা মাস্ট বি হবেই, ওকে। আচ্ছা, এখন যোগ্য অস্বীকার বা জয়েন্ট ড্যানিয়েল, এটা একটু শেখার চেষ্টা করি। এটা নিয়ে 2টা উক্তি থাকবে এবং 2টাই না বোধক হয়ে যাবে, নেগেশন হয়ে যাবে। 2টা উক্তি থাকবে, 2টা উক্তি আবার এবং দ্বারা যুক্ত থাকবে, এবং 2টাই কি হবে? 2টাই আমাদের নেগেটিভ হবে, নেগেশন হবে, তখন এটা হচ্ছে যোগ্য অস্বীকার বা জয়েন্ট ড্যানিয়েল। পি ও কিউ 2টা উক্তি হয়, তবে নেগেশন পি এবং নেগেশন কিউ দ্বারা প্রাপ্ত উক্তিকে যোগ্য অস্বীকার উক্তি বলা হয়। এটা মুখস্থ করবা। একে পি, এই যে এটা হচ্ছে আমাদের জয়েন্ট ড্যানিয়েল চিহ্ন, যোগ্য অস্বীকার, ঠিক আছে। যেমন দেখো পি একটা ধনাত্মক সংখ্যা, আর একটা 2টা উক্তি আছে, কিউ 0 একটি ঋণাত্মক সংখ্যা, 2টা উক্তি দেওয়া আছে। এখানে বলতেছে 0 ধনাত্মক সংখ্যা নয় এবং ঋণাত্মক সংখ্যা নয়, 2টাকে নিষেধ করে দিচ্ছে এবং দ্বারা যুক্ত আছে, তখন আমরা বলবো এটা হচ্ছে যোগ্য অস্বীকার। কন্ডিশন কি কি? নেগেশন হতে হবে এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকতে হবে, ওকে না, এবং 2টা উক্তি হতে হবে, পি এবং কিউ 2টা এরকম হতে হবে। একটি মৌলিক সংখ্যা, একটি যৌগিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা নয় এবং যৌগিক সংখ্যা নয়, 2টাকে না করে দেবে, 2টা উক্তিকে না করে দেবে এবং যার যুক্ত থাকবে সেটা হচ্ছে যোগ্য অস্বীকার উক্তি। তো সত্যতা সহ স্বীকার আগে আমরা এটা একটু রিপিট করি। তাহলে আজকের আমরা এই ক্লাসটাতে কী কী শিখলাম একটু আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা নেগেশন শিখলাম, কনজাংশন শিখলাম, ডিসজাংশন শিখলাম, এরপরে যে বর্জনশীল বিয়োজন ছিল সেটা শিখলাম, এরপরে দ্বিমুখী শর্তায়নটা শিখলাম, এরপর কি শিখলাম, একমুখী শর্তায়ন, শুধু শর্তায়ন, এরপর শিখলাম দ্বিমুখী শর্তায়ন, তাই না। দ্বিমুখী শর্তায়নের ব্যাপারটা শিখলাম, যদি কেবলমাত্র যদি। এরপর শিখলাম হচ্ছে আমাদের কি, যে হচ্ছে যেটা হচ্ছে কি বলে যোগ্য অস্বীকার বা হচ্ছে
জয়েন্ট ড্যানিয়ালটা শিখলাম। তো হচ্ছে এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যোগ্য শেষ কখন হবে? যখন নেগেশন এবং কনজাংশন না এবং দুইটা সেন্টেন্সই না এবং এবং দুইটা সেন্টেন্সকে এবং দ্বারা যুক্ত থাকবে, তখন এটা হবে। এটা কখন হবে? যখন যদি কেবলমাত্র যদি কেবলমাত্র যদি দ্বারা যুক্ত যদি থাকে, তখন এটা হবে আমাদের কি? আমাদের হবে বায়ো কন্ডিশনাল স্টেটমেন্ট, বায়ো কন্ডিশনাল। ওকে, যদি এবং কেবলমাত্র যদি, তাই না? এটা কখন হবে? যখন যদি যদি এটা হয় তবে এটা হবে। তখন আমাদের এরকম বাক্য থাকলে, দুইটা বাক্য দ্বারা যুক্ত থাকলে, তখন আমাদের এটা কি হবে? আমাদের এটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা শর্তায়ন। আর বর্জনশীল এগুলো তো খুব ভালোভাবে আলোচনা করলাম। এই প্রত্যেকটা পয়েন্ট তোমরা, প্রত্যেকটা টপিক এই পর্যন্ত 1.9 পর্যন্ত তোমরা এগুলো নোট করবা সুন্দর করে, কাকে বলে, এবং প্রতিটা জিনিসই খুব সুন্দর করে বোঝার ট্রাই করবা। আই হোপ তোমরা আজকের ক্লাসটি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি এতটুকুই বোঝার চেষ্টা করবা, বেশি বোঝার প্রয়োজন নেই। নেক্সট ক্লাসে আমরা এই যে সত্যতা শখ, এই সত্যতা শখ সম্পর্কে আলোচনা করবো। আর সত্যতা শখ আলোচনা করার পরেই তোমরা যে বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সলভ করতে পারবে ইনশাল্লাহ, এবং আমিও তোমাদের সেই ক্লাসগুলো নেওয়া শুরু করে দেবো। ওকে।